আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রান্নাঘরে ঠুসঠাস শব্দে হন্তদন্ত হয়ে ছুটে এলো রুবেনা শেখ। তারপর বলল, কে ওখানে? টিপে ফারাকে নিয়ে ফ্রিজের দিকে চেপে দাঁড়ালো তাসফিন। চোখাচোখি হচ্ছে দুজনের, ঠোঁট কামড়ে হাসছে তাসফিন, রাগে ফুঁসছে ফারা। টুপ টুপ করে তার গালে চুমু খেয়ে ফেললো তাসফিন। ফারা কিছু বলতে গিয়েও পারলো না। এই বুঝি রুবেনা শেখ শুনে ফেললো। তারপর বলল, মিসেস শেখ, উম্মা। চোখ পাকিয়ে তাকালো ফারা। নৈশব্দে দুষ্টু হাসে তাসফিন। নিস্তব্ধ এক রজনী, চারিদিকে নিঃশব্দতার ভার, যেন শব্দেরাও ঘুমিয়ে পড়েছে। সেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ পুরুষ, ভালোবাসা হারা এক আত্মা। চোখে তার গভীর বিষাদ, হৃদয়ে অতীতের এক অমোচনীয় ব্যথা। নিহাল একা, একেবারে একা, কারোর জন্য অপেক্ষা করে না, তবুও এক অদৃশ্য প্রত্যাশায় চোখ রাখে আকাশের দিকে। মাঝে মাঝে তার চোখের কোণে জমে ওঠে জল। হঠাৎই যেন কান্নারা ফেটে পড়ে নিস্তব্ধতাকে চিরে। তার কান্নার কোনো আওয়াজ নেই, তবুও রাতের বাতাসে এক ধরনের বিষণ্ণ সুর বাজে, যেন তার একাকিত্ব প্রকৃতি নিস্তব্ধতায় মিশে গেছে। নদীর পাড়ে বসে আছে সে, নদীর ঢেউয়ের ম্লান শব্দ যেন তার ব্যথাগুলো আজ করতে পারছে। করে সিগারেট টেনে চলেছে সে মোটেও এসব খায় না, অথচ আজ বাধ্য হয়ে খাচ্ছে। শেষবার মুখে নিয়েছিল নূপুরের মনের কথা জানতে পেরে, আর আজকে নিয়েছে নূপুরকে আবারও কিছুটা সময় নিজের সাথে পেয়ে। তারপর বলল, নিহাল কি করছিস এগুলো? একের পর এক সিগারেট খাচ্ছিস? আরিয়ান জানতো নিহাল এখানেই থাকবে, কিন্তু এখানে এসে এরকম একটা দৃশ্য দেখবে আশাই করেনি। নিহাল বলল, প্লিজ ভাই, বাধা দিস না। পুরো একটি প্যাকেট শেষ করেছে নিহাল। অবাক হয়ে আরিয়ান শেষমেশ উপায় না পেয়ে মুখে গুজে রাখা সিগারেটটা ফেলে দিল অদূরে। তারপর বলল, পাগল হয়ে গেছিস তুই? কি রে নিহাল, তুই তো এমন নয়, তাহলে কি করে এসব করছিস? সহসা কেঁদে উঠলো নিহাল। তারপর বলল, আমার কষ্ট হচ্ছে রে ভাই, আমার ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না, এতটা কষ্ট কেন পেলাম আমি তো খুব ভালোবেসেছি নূপুরকে। আরিয়ান বুঝে উঠতে পারে না কি করে নিহালকে সান্ত্বনা দেবে। তারপর বলল, তুই চল, এখনই বাড়ি যাবি। নিহালকে জোরপূর্বক দাঁড় করালো। নিহালের এক একটি দীর্ঘশ্বাস বারবার বলছে, পৃথিবী তুমি তাকে নিঃশব্দে জানিয়ে দিও, আজ কেন যেন তাকে এক কোণে এক প্রহরী হৃদয় তাকে আগলে রাখে। এক টুকরো ভালোবাসা যা উচ্চারিত না হয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিভে যাবে না। তার বেকুল হৃদয় হয়ে আর্তনাদ করে জানান দেয়, পৃথিবী যদি পারো কানে কানে বলে দিও তাকে, কেউ আছে আজও তার নামে হৃদয়ের মন্দিরে দীপ জ্বালে, যে অনুভব প্রকাশে আসে না, তবুও সারা জীবন কেবল তাকেই ঘিরে বাঁচে। আর এদিকে নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর, চাঁদ তারা আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় করে কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শস্য শব্দ কানে আসছে। পাতলা জামাটা খানিকটা সরে গেছে ফারার। তাসফিন এক পায়ে উপর হয়ে শুয়ে আছে। ফারা বরাবরই এলোমেলো ভাবে ঘুমায়, আজকেও তাই। বিছানায় এক কোণে শুয়ে আছে সে। জানালা দিয়ে হিমশীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ধরফরিয়ে উঠে বসলো ফারা ধরফরিয়ে উঠে বসতেই চারিদিকে অন্ধকার যেন আরো গাঢ় হয়ে আসে। বুকের ভেতর ছন্দপতন, নিঃশ্বাস ভারী হয়ে উঠে। জানলার পর্দা হালকা নড়ছে, যেন অদৃশ্য কেউ সেখানে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে, তীক্ষ্ণ গভীর অথচ নীরব দৃষ্টিতে। মনে হচ্ছে এই নিস্তব্ধতা কেবল রাতের নয়, এই অন্ধকারে কেউ আছে যে নিঃশ্বাস ফেলছে তার খুব কাছাকাছি, যার দৃষ্টির ভাষে স্পষ্ট টের পাচ্ছে নিজের তোকে। অস্থির হাতে পাশে চাদর টেনে নেয় সে। পাতলা জামাটা বুক বরাবর ঠিক করে টেনে তুলে নিজেকে জড়িয়ে ফেলে দ্বিগুণ করে, যেন স্পর্শ নয়, দৃষ্টিও ভেদ না করতে পারে তার শরীর। চোখ দুটো ছায়ার দিকে ছুটে বেড়ায়, কিন্তু অন্ধকার কেবল রহস্য ছড়াই, ব্যাখ্যা দেয় না কিছুই। তার ভেতরটা কেঁপে ওঠে। এ কি নিছক কল্পনা, নাকি কোনো গভীর চোখ সত্যিই তাকে গিলে গিলে খাচ্ছে অন্ধকারের আড়ালে? এক মুহূর্ত ফারা যেন নিজের শরীর থেকে পালাতে চায়, নিজেকে আড়াল করতে চায় নিজের মধ্যেই, যেন সমস্ত আলো নিভে গেলে একটি চোখও তাকে আর চিনতে না পারে। ফারা শীতল কাঁপতে থাকা আঙুলগুলো ধীরে ধীরে তাসফিনের বাহুতে গিয়ে থামে। কণ্ঠটা প্রায় নিঃশব্দ, কিন্তু আবেগে ভেজা। তারপর বলল, লেফটেন্যান্ট সাহেব, আমার কেমন অস্থির লাগছে, একটু জড়িয়ে ধরবে? ঘুমভাঙা চোখে তাসফিন তাকায়, কিছুটা অবাক। ফারার কণ্ঠে এমন কম্পন সে খুব কমই শুনেছে, যেন নিঃশব্দে কোনো কান্না লুকিয়ে আছে ওই শব্দকটির মধ্যে। তাসফিন উঠে বসে, তার চোখে ঘুম নেই, এখন সেখানে সূক্ষ্ম দৃষ্টি। ফারা ভয়ে ভয়ে হাত উঁচিয়ে দেখালো। জানলার বাইরে একবার তাকায়, মেঘের ঘন চাদর আরো কালো হয়েছে। বাতাসে আজকের রাতটা যেন সত্যি অস্বাভাবিক ভারী। পা টিপে টিপে সে বিছানা ছেড়ে জানালার কাছে যায়। পর্দা সরিয়ে বাইরে অন্ধকারে একবার চোখ বুলাই, আবার ঘরের কোনাগুলো দেখে ফেলে একবার। চারিদিকে যেন সব ঠিক হয়ে আছে, তবুও কিছু একটা অদৃশ্য ভাব তার মনে মনে খানিকটা চেপে বসলো। ফিরে এসে ফারার মুখের দিকে চেয়ে গলাটা কোমল করে বলল, কিছু নেই, আমি দেখলাম সব ঠিক আছে, তবে এই রাত, হ্যাঁ আজকের রাতটা একটু বেশি নিঃশব্দ। চলো, তুমি শুধু চোখ বন্ধ করে থেকো, আমি আছি তোমার পাশে। তাসফিন ধীরে ধীরে ফারাকে নিজের বুকে জড়িয়ে নেয়। ফারার মাথাটা গিয়ে ঠেকে তার বুকে, যার শব্দে সে শান্তি খুঁজে, ঠিক যেন কোনো পুরনো লুকিয়ে রাখা অনুভূতি। তাসফিনের বাহুর জড়িয়ে ধরা উষ্ণতায় ধীরে ধীরে নরম হয়ে আসে ফারা। তার বুকের ধুকপুক শব্দে ফারার বুকের ধুকপুকানি মিলিয়ে যায়, যেন এই হৃদস্পন্দন দুটো বহুদিন ধরে একে অপরকে খুঁজেছিল, নিঃশব্দে আর নিঃস্বরে। ফারা চোখ বন্ধ করে থাকে, তবুও বুঝতে পারে তাসফিন জেগে আছে। তার নিঃশ্বাসের ভার, বুকের উষ্ণতা, হাতের আলতো চাপ সব যেন ফারাকে আশ্বস্ত করতে চায় নিঃশব্দ ভাষায়।
রাতটা যত গাঢ় থেকে গাঢ়তর হয়, বাইরে দূরে কোথাও শেয়াল ডাকছে, হাওয়ায় পাতার কাঁপন, সকালটা ধীরে ধীরে নেমে আসে। জানালার ফাঁক গলে ম্লান আলো ঘরে ঢুকে, যেন নিঃশব্দে রাতের সমস্ত গোপনতা উন্মোচন করতে এসেছে। ফারা প্রথমে চোখ মেলে একটু ঘুম জড়ানো দৃষ্টিতে তাকায় চারপাশে। তাসফিনের বুকের উপর রাখা মাথা আর বাহুর নরম বন্ধনে নিজেকে আগলে রাখা সেই অবস্থানটা যেন হঠাৎ বাস্তব বলে বিশ্বাস হতে চায় না তার মনে পড়ে রাতের প্রতিটি মুহূর্ত, কাঁপতে থাকা কণ্ঠ, আশ্রয় চাওয়া বুক, আর সেই এক টুকরো নিঃশব্দ চুমু যেটা ওর কপালে পড়েছিল নিঃসন্দেহে, নিঃস্বার্থে। হঠাৎ লজ্জায় গালটা রক্ত জমা হয়ে উঠল। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তাসফিন বাহুটা যেন একটুখানি শক্ত হয়ে আসে। মনে করিয়ে দেয় সে এখনো ঠিক পাশেই আছে। ফারা চোখ নামিয়ে ফেলে চুপচাপ। জানালার বাইরের আলোয় তার মুখে এক নরম আলো পড়ে, যেটা লজ্জার অনুভবে গলে গিয়ে তাকে আরো মায়াবী করে তোলে। তাসফিন তখনও ঘুমের ভান করে, কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকে এক চিলতে বিস্মিত হাসি, যেটা কেবল সেই পুরুষই জানে যে কারো লজ্জার ভাষাও পড়ে ফেলতে পারে নিঃশব্দে। আর এদিকে খাওয়া দাওয়া শেষে ঝুমুর অপেক্ষা করছিল তাসফিনের সাথে কথা বলতে। নবীন তাকে ইগনোর করছে ইদানিং। রাগে ফুঁসছে ঝুমুর, এত সাহস কি করে হয় তার সাথে এরকম করে। তাসফিন রেডি হয়ে নিচে এলো। আপাতত বাইরে যাবে, তবে কিছুক্ষণের জন্য, এরপরে ফিরে আসতে হবে তাকে। ফারাকে নিয়ে বের হবে। সবটাই রুবেনা শেখ এবং রিজওয়ান শেখের কারসাজি। তারা চান ফারাকে নিয়ে তাসফিন হানিমুনে যাক। দেশের বাইরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তা এখন সম্ভব নয়। তাসফিন কিছুদিন পরেই রওনা দেবে নৌঘাটিতে। তার ছুটি শেষ হয়ে এসেছে প্রায়। একমাত্র ফারার জন্য সে উপর মহলের ছুটি আর্জি করেছিল। ড্রয়িং রুমে আসতে ঝুমুর থামিয়ে দিল তাসফিনকে, তারপর বলল, ভাইয়া শোনো। হাত ঘড়িটা ঠিক করতে করতে তাকালো তাসফিন, শীতল কণ্ঠে বলল, কিছু বলবি? ঝুমুর বলল, আসলে ভাইয়া আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। তাসফিন আরো একবার টাইমটা দেখে বলল, আচ্ছা বল। ঝুমুর বলল, তুমি বসো না প্লিজ, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তাসফিন বরাবর ভাই বোনদের কথা মন দিয়ে শুনে এবারেও তাই কিছুটা স্থির হয়ে বসলো সোফায়। ঝুমুর নিজেও একপাশে বসলো, তারপর বলল, এবার বল কি হয়েছে? ঝুমুর বলল, কলেজে কোনো সমস্যা নাকি কেউ বিরক্ত করছে? পড়াশোনার চাপ? ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চান? ঝুমুর অস্থির কণ্ঠে বলল, না না ভাইয়া, ওসব কিছু না, আসলে আমি অন্য কিছু বলতে চাইছি। তাসফিন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে বল কি বলতে চাইছিস? ঝুমুর বলল, ভাইয়া আসলে নবীন আমাকে ভুল বুঝছে। ফ্রুকুচকে এলো তাসফিনের, সহসা প্রশ্ন করে বসলো, মানে? ঝুমুর সেদিন রাতে তেলাপোকা জামার ভেতর ঢুকে যাওয়ার বিষয়টি বলল, এবং এটাও বলল নবীন তাকে বাঁচিয়েছে, কিন্তু পরে নিজেকে অপরাধী ভেবে চলেছে, নিজেকে নিজে দোষ দিচ্ছে একের পর এক। সেই থেকে ঝুমুরকে ইগনোর করে চলেছে। সবটাই শুনলো তাসফিন, লম্বা নিঃশ্বাস ফেলে বলল, চিন্তা নেই, আমি কথা বলবো নবীনের সাথে। এমনিতেও নবীন ছেলেটা বড্ড ভালো। আসলে আহমদ পরিবারের প্রতিটা সদস্য চমৎকার ভালো মনের মানুষ। এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলবো। ঝুমুর এতক্ষণে খানিকটা স্বস্তি পেল। তাসফিন যখন বলেছে কথা বলবে, তাহলে আর চিন্তা নেই। তারপর বলল, ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি কথা বলো। তাসফিন উঠে গেল। বড্ড দেরি হয়ে গেছে, এখন যেতে হবে, না গেলেও নয়। আহমেদ পরিবারের কথায় আরিফা আহমেদের কথা মনে পড়ছে তার। মানুষটা রুবেনা শেখের মতো, মামা গন্ধ মিশে আছে ওনার মাঝে। অনেকদিন কথা হয়নি, এবারে কথা বলা প্রয়োজন। আর এদিকে ফোন করে বলল, হ্যালো আম্মু। আরিফা আহমেদ বলল, ডাকবেন আম্মু বলে, বেয়াদব ছেলে একটা বার কল করে খোঁজ নেয় না। আরিফা আহমেদের রাগান্বিত কণ্ঠস্বর শুনে ফিক করে হেসে উঠল তাসফিন, তারপর বলল, আহা মিসেস আহমেদ, আপনি তো পুরো রাগে ফুলে আছেন। তেতে উঠলেন আরিফা আহমেদ, এ নাকি তার মেয়ের জামাই। তারপর বলল, কিসের জন্য ফোন দিয়েছো শুনি? গাড়ি ড্রাইভ করতে করতে বলে উঠল তাসফিন, আচ্ছা আম্মু, আব্বুর শরীরে কি বেশি রাগ নাকি আপনার শরীরে বেশি রাগ? হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ, তারপর বলল, মানে? তাসফিন বলল, আমি শিওর হয়ে বলতে পারি আমার শ্বশুর মশাই নিতান্তই ঠান্ডা মানুষ, একদম আমার মতো। না হলে আপনারা মা মেয়ের যা রাগ, কি বলবো। নাকের ডগা ফুলে ওঠে আরিফা আহমেদের, তারপর বলল, তাই নাকি? তাহলে আমার মেয়ে ফেরত দিয়ে যাও। আজকে ওঠে তাসফিন, তারপর বলল, ওটি হচ্ছে না মিসেস আহমেদ, মিসেস শেখ আমার প্রাণ, তাকে ছাড়া মরেই যাব। খেপে গেল আরিফা আহমেদ, তারপর বলল, চুপ করো বেয়াদব, কি সব আজেবাজে কথা। আমাদের রাগ যখন সহ্য হয় না, তাহলে দরকার কি রেখে? তাসফিন বলল, ইস মিসেস আহমেদ, এত রাগ করেন কেন বলেন তো? আরিফা আহমেদ বলল, ওরে বেটা, আমার সাথে ফাজলামি হচ্ছে। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। শাশুড়ি তার মনের মতো, আর দ্বিতীয় মা খুব নরম কণ্ঠে ডেকে উঠে বলল, আম্মু। আরিফা আহমেদ বলল, কি? তাসফিন বলল, আপনাকে মায়ের মতো ভালোবাসি, মিস করছি। ঠোঁট বাঁকিয়ে হাসলেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে পেয়েছেন তিনি, আর লাগে কি? বেশ, ছেলে না থাকার আফসোস মিটে গেছে তার। কলেজ ক্যাম্পাসে পড়ে আছে ফারা। ক্লাস শেষ হয়েছে সবে, তবে এখনো আরেকটি ক্লাস বাকি তার। টুং শব্দ হতে রিসিভ করলো তাপ, তারপর বলল, হ্যালো। তাসফিন বলল, মিসেস শেখ কোথায় আছেন? মিসেস শেখ ডাকটা ভীষণ ভালো লাগে ফারার নিকটে। মুচকি হেসে ফেললো ফারা, তারপর বলল, কলেজে আছি। তাসফিন বলল, ওহ, তাহলে আমি আসছি আপনাকে রিসিভ করতে। চোখ দুটো চকচক করে উঠলো ফারার। প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, কোথায় আছেন এখন? তাসফিন বলল, আপনার বুকে। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার। কি ঠুটকাটা দুষ্টু লোক। টুপ টুপ বৃষ্টি ঝরে পড়ছে। অবশেষে দেখা মিলল বর্ষা মৌসুম। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। টুপ টুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। গাড়ি এগিয়ে চলেছে তাদের। দূরে কোথাও ঘুরতে যাচ্ছে ফারা এবং তাসফিন। ফারা কতবার জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে, অথচ তাসফিন বলেনি।
বারংবার একই উত্তর দিয়েছে সারপ্রাইজ। গাড়ির জানলা দিয়ে হালকা কুয়াশা ঢুকে পড়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন ম্লান সেরে হাসছে। দূর পাহাড়ের কুল ঘেঁষে দেখা যাচ্ছে ধোয়া ওঠা চা বাগান। হঠাৎই তাসফিন গাড়ি থামালো। ফারার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। প্রকৃতির কুলে এক নির্জন কটেজ, ছায়াঘেরা বাগান আর পেছনে ছুটে চলা এক পাহাড়ি ঝর্ণা। তাসফিন বলল, এই জায়গাটা শুধু আমাদের জন্য, বৃষ্টির সঙ্গে সঙ্গে হৃদয়ের কথাগুলো বলার জন্য। ফারা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এইটা সারপ্রাইজ। ওয়াও। গাড়ির চাকা যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে সবুজের সমুদ্রে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, যতদূর চোখ যায়। চা গাছের সারি, সিলেটের পাহাড়ি রাস্তা ধরে এগোতে যেন প্রকৃতি নিজেই স্বাগত জানায় তাদের। বাতাসে ভেসে আসে সদ্য ধোয়া পাতার সুবাস, সেই সঙ্গে দূরের পাখির ডাক, ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া আর এক অদ্ভুত শান্তি। তাসফিন গাড়ি থামায় লালচা মাটির পথের এক প্রান্তে। সামনে দাঁড়িয়ে এক অপরূপ রিসোর্ট, পাহাড় ঘেরা, কাঠের মিশেল তৈরি এক টুকরো স্বপ্ন। নাম চা পাহাড় নীর। ফারা অবাক চোখে তাকিয়ে আছে ছাদে বৃষ্টির টাপুর টুপুর শব্দে। সামনে বারান্দা থেকে দেখা যায় চা বাগানের ঢেউ খেলানো গতি, আর পেছনে পাহাড়ি ঝর্ণার মৃদু কলকল ধ্বনি। রিজুডের ঘরে ঢুকতেই কাঠের ঘ্রাণে মিশে যায় এক ধরনের উষ্ণতা। জানালার পাশে টেবিলে থাকা 2 কাপ রং চা আর আদা লেবুর গন্ধে মাখানো। ফারা জানালা খুলে দাঁড়ায় আর বলল, আপনি ঠিক বলেছিলেন, এটা শুধু আমাদের জন্য। তাসফিন কাছে এসে তার কাঁধে একটা চাদর তুলে দিয়ে বলল, চা বাগানের বৃষ্টি, পাহাড়ের হাওয়া আর তুমি, এই তিনটেই আমার প্রিয়। খড়জোড়া নিস্তব্ধতা, বৃষ্টির সুর যেন একমাত্র সঙ্গীত হয়ে বাজছে। আলগুছে এসে ফারাকে পিছন থেকে জড়িয়ে ধরলো তাসফিন। এই প্রথম তার ভেতরে অন্য কিছু অনুভব করছে। খুব করে মনে যাচ্ছে প্রিয়তমাকে ছুঁয়ে দিতে, আদরে আদরে ভরিয়ে দিতে। তাসফিন বলল, সুখ। ফারা বলল, জি। ঠোঁটের খুব কাছে গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলল, আজ রাতটা শুধুই আমাদের। ফারা, পৃথিবী থেমে থাকুক, সময় ভুলে যাক হাঁটতে। ফারার বুকের স্পন্দন যেন ছুঁয়ে যায় তাসফিনের হৃদয়ের তালে। তারপর বলল, বৃষ্টি যেমন নিঃশব্দে ভিজিয়ে দেয় পৃথিবীকে, আমি তেমনি তোমাকে ভালোবাসতে চাই। প্রেমের বাক্যগুলো হৃদয়ে গেঁথে যাচ্ছে ফারার, কাঁপছে থরথর করে। কি লজ্জা! এক মুহূর্ত চুপ থেকে সে ফারার কানে ফিসফিস করে বলে উঠল, এই রাতে আমরা কোনো কথা বলবো না, শুধু চোখে চোখ রেখে লিখবো এক প্রেমের চিঠি, যা পড়বে শুধু চাঁদ আর বৃষ্টি। হেসে ফেললো ফারা, কোমরে দুষ্টু হাতের ছোঁয়া পেয়ে সুরসুরি লাগছে তার। তারপর বলল, কাতুকুতু লাগছে। দুষ্টু হাসিটা অদর কোণে টেনে নেয় তাসফিন, আরো শক্ত করে জড়িয়ে নেয় বুকের ভেতর। তারপর বলল, তাই? ফারা বলল, হুঁ। নিজের দিকে ফিরিয়ে আলতো কপালে উৎস ছোঁয়া এঁকে দেয় তাসফিন। শান্ত কণ্ঠে আদেশের সুরে বলল, চট করে ফ্রেশ হয়ে এসো। ফারা অপেক্ষা করে না, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখতে পেল বিছানায় কাত হয়ে শুয়ে আছে তাসফিন। বুকের ভেতর ধুকধুক করে উঠল তার, ঠোঁটের কোণে মুচকি হাসি। রাতের কথা ভাবতে শরীর হিম হয়ে আসছে তার। এই লোকটা যে এক চুলো ছাড় দেবে না সে তো ভালো মতোই জানে। ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের ভেজা চুলে ভিজিয়ে দিল তাসফিনকে। থরফরিয়ে উঠে বসলো তাসফিন। তাকে এরকম অবস্থায় দেখে খিলখিলিয়ে হেসে উঠে বলল, এটা কি ছিল? ফারা বলল, মজা। আপনি যেভাবে আমার সাথে মজা করেন তেমন ভাবেই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে দেখে নিন। আর সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।